শান্তিনিকেতন যায়নি এমন বাঙালি খুব কমই আছেন, আর সেই ঘরানার শরিক হতে আমরা দুজন চলে গিয়েছিলাম দুদিনের ছুটিতে শান্তিনিকেতন তথা বোলপুর। বোলপুর স্টেশনের ঠিক উল্টো পাশেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই রেল মিউজিয়ামে কবি ঠাকুরের নস্টালজিক ইতিহাসের সঙ্গে নিজেদের একাত্ম করে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম কবিগুরু দেশ দেখতে। এসে পৌঁছলাম বোলপুরের অন্যতম ঐতিহাসিক স্থান তিন পাহাড়। এটি মূলত একটি প্রাচীন বটগাছ। আচ্ছা, তোমার মনে আছে টোটো দাদা গাছটি সম্পর্কে কি বলছিল? হ্যাঁ, কিছুটা মনে আছে। এই বটগাছটি রোপণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আগে এই স্থানে নাকি একটি পুকুর ছিল, 3 ধাপে পুকুরের মাটি দেওয়া হয়েছিল, যার দরুন এর নামকরণ হয়েছিল তিনের পাহাড়। এই বটগাছের নিচে বসেই নাকি কবি ঠাকুর তার বিখ্যাত কবিতা হাট লিখেছিলেন। 4 থেকে 6 বছরের বাচ্চাদের পড়াশোনা করার জন্য অন্নদাশঙ্কর রায় এবং তার স্ত্রী লীলা রায় তৈরি করেছিলেন এই আনন্দ পাঠশালা। আচ্ছা, বলতে পারো কে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারে? হ্যাঁ, এই সেই তাল গাছ। এর আরেক নাম তালধ্বজ। তাল গাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপরে শোভিত হয়েছে বলেই এর নাম তালধ্বজ। এরপর এসে পৌঁছলাম উপাসনা গৃহের সামনে। বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই গৃহে প্রতি বুধবার উপাসনা করা হয়। একে কাঁচ মন্দিরও বলা হয়। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন, তখন তিনি এই ছাতিমতলায় বিশ্রাম নেন। জায়গাটি তার এতই পছন্দ হয়েছিল যে পরে তিনি 16 আনার বিনিময়ে এই 20 বিঘা জায়গাটি পাট্টা নেন এবং পরবর্তীতে এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপাসনা মন্দির হিসেবে পরিচিত হয়। শান্তিনিকেতনের শোভাবর্ধনকারী এই ভাস্করটি একটি আদিবাসী পরিবারের ওপর তৈরি করা হয়েছিল, যেটা তৈরি করেছিলেন প্রখ্যাত ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেইজি। দুজন মিলে হাঁটতে হাঁটতে অবশেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। জানি ভেতরে কেউ নেই, প্রতিটি এখন বিগ্রহশূন্য দেওয়াল। এর পরের গন্তব্য ছিল বিখ্যাত সোনাঝুরি হাট। ওখানে গিয়ে জানতে পারলাম এই হাট এখন শুধু শনিবারই নয়, রবিবার সোমবারও বসছে। এই হাটে এত কিছু হাতে তৈরি জিনিস যা সত্যি চোখ জুড়িয়ে দেয়। এই হাটে নিত্য নতুন ডিজাইনার বিভিন্ন জিনিস ছাড়াও অনুভব করতে পারবেন লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিককেও। ঘোরাঘুরি কেনাকাটি অনেক তো হলো, এবার তো উদরপূর্তিরও প্রয়োজন। ঠিক সেই জন্যই দুপুরে লাঞ্চ করতে সোনাঝুরি হাটের মাঝেই একটি রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, সত্যি এক সময় রবি ঠাকুরের এই কোপাই নদীর উপর লেখা কবিতার মতো এই নদীতে বৈশাখ মাসেও হাঁটু জল থাকত। কিন্তু সময় বদলের সাথে সাথে সেই ছোট নদীও তার নাব্যতা হারিয়েছে। নদী হয়েছে জরাগ্রস্ত, হারিয়েছে তার সৌন্দর্যতা। রবি ঠাকুরের সেই ছোট নদী আজ রিক্ত, নিঃস্ব। এখন প্রায়ই খবরে শোনা যায় এই নদীতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার কথা। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম 34 ফিট উঁচু বুদ্ধ মূর্তির সামনে। এখানকার শান্ত পরিবেশ মনকেও শান্ত করে।
বোলপুরে আমাদের আস্থানা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে রাঙাবিতানে। একটা জিনিস না বললেই নয়, সন্ধ্যাবেলায় রাঙাবিতানে পর্যটন দপ্তরের পক্ষ থেকে স্থানীয় লোকশিল্পীকে উৎসাহিত করার জন্য লোকসঙ্গীতের ব্যবস্থা করা হয়েছিল। গানে গানেই কেটে গেল আমাদের সন্ধেবেলা। পরের দিন বাড়ি ফেরার পথে এমন একজনের সাথে দেখা হলো যাকে দেখতে হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। শালপিয়ালের জঙ্গল ঘুরে ফেরার পথে আমরাও গেয়ে উঠলাম, ছেড়ে দেব না তোমার, ছেড়ে দেব না।